আজ আমরা মক নাম্বার 5-এর সলিউশন করব, ঠিক আছে। 4টা মকের সলিউশন অলরেডি দেওয়া হয়েছে। 5 নম্বর মকের সলিউশন আছে করবো আমরা। কি বলছে প্রথম কোশ্চেন, বলছে 4.99.99 4.01 × 2 আর 3.59 এর মান। আর তুমি যদি দেখো ডাটাগুলো খুব ক্লোজ, আনুমানিক মান চেয়েছে, তো আমরা আনুমানিক মানই নিব এগুলোর। কত এটা মোটামুটি 5 ধরতে গেলে, এটাকে যদি নিয়ে নিই কত হবে, এটা 5 প্রায়, আর এটা প্রায় 1, এটা 4 প্রায় 4 × 2 বলেছে মানে 8 প্লাস 3.59 সরি 3.59, এটা 5 থেকে 6 হয়ে যাবে। 6 থেকে যদি 8 বাদ দিই আমরা, তো -2 পড়ে থাকে, আর -2 প্লাস 3.59 তার মানে 3 টাকা 59 পয়সা থেকে 2 টাকা বাদ, তো 1 টাকা 59 পয়সা। আনুমানিক মান চেয়েছে আর মানগুলো পূর্ণ সংখ্যায় দিয়েছে, তো এটা যার ক্লোজ সেটা হবে এর ভ্যালু। তো এটা 1-এর বেশি ক্লোজ না এটা 2-এর বেশি ক্লোজ, এটা 2-এর বেশি ক্লোজ, তো 1 হবে না, ঠিক আছে। আনুমানিক মান আসন্ন করলেও তোমরা পেয়ে যাবে যেটা 2-এর কাছাকাছি, তো আনুমানিক মান 2 এরকম। খুবই সহজ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী বলছে একটি নির্দিষ্ট সময়ের জন্য 8,400 টাকা সরল সুদে 8.75% হারে কত হয়ে যাচ্ছে 11,046 টাকা হয়ে যাচ্ছে, মানে 8,400 টাকা রাখতে গেলে কত হয়ে যাচ্ছে 11046। তাহলে সুদ কত পাচ্ছি আমরা এখান থেকে, যদি 8,400 বাদ দিয়ে দিই তাহলে 46, এখানে 6, এখানে 1 দিয়ে দিলে 9, 9 2 11, তার মানে 8,400 টাকায় আমরা 2,646 টাকা সুদ পাচ্ছি। বলছে একই সময়ের জন্য যদি 10,800 টাকা রাখা হয় তাহলে কত টাকা সুদ পাওয়া যাবে। কিছু চেঞ্জ হচ্ছে না, শুধু অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে, তাহলে এটার উপর ডিপেন্ড করেই সুদ বাড়বে। তো 8,400 টাকায় 2,646 টাকা, তো 10,800 টাকায় কত, তো 8,400 108002646, তো দুটো শূন্য এখান থেকে কেটে যাবে। 4 দিয়ে কাটতে গেলে মনে হচ্ছে 21, আর 4 দিয়ে কাটতে গেলে এটা হয়ে যাচ্ছে 27, 3 দিয়ে কাটছে 7, 3 দিয়ে কাটছে এটা 9 হয়ে যাচ্ছে। 7 দিয়ে যদি এটাকে কাটি, 7 3 21, 5 4 7 7 49, 7 8 56, তো 8 × 9 ইউনিট ডিজিট 2 আসবে, 2 একটাতে গেছে 3402 হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন, 17-র পাওয়ার হচ্ছে 200, এটাকে আমরা 18 দিয়ে ভাগ করব। 18 দিয়ে ভাগ করলে কী আসবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এটাকে আমরা কী করবো দেখবো, ভ্যালুটা এমন দেওয়া থাকবে, এমন সংখ্যার পাওয়ার দেওয়া থাকবে যেটা দিয়ে ভাগ করছি তার আশেপাশেই হবে, 1 কম 1 বেশি এরকম। যেমন এখানে 1 কম আছে, তো আমরা বেসের আকারে দেখবো, ইকুয়াল দেওয়া যায় না এখানে। হ্যাঁ, এটা ইমপ্লাই করছে এটা 18। তো মাইনাসের পাওয়ার 1 এর -1-এর পাওয়ার 200, মানে জোড় সংখ্যা আছে মানে 1 চলে আসবে। তো 1কে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে একই ভাগশেষ বাঁচবে, ঠিক আছে। এখানে যদি 1-এর জায়গায় এখানে যদি 1-এর জায়গায় -1 চলে আসতো, তখন ভাগশেষ 18 থেকে -1 মানে 17 হয়ে যেত, ঠিক আছে। নর্মালি এই টাইপের কোশ্চেনের অ্যান্সার হয় 17, না হলে 1 হয়, মানে 17 না, মানে যেটা যে সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে হয় ওর থেকে 1 কম হবে, না হলে 1 হবে, ঠিক আছে। কী বলছে 10 বছরের জন্য একটি অঙ্কের সরল সুদ মূলধনের 5% হয়ে যাচ্ছে। বলছে 10 বছরে সরল সুদ কত আসছে, 5% আসছে, কার যতটা টাকা রেখেছি মূলধনের, ঠিক আছে। 5%-এর জন্য 10 বছর লাগছে। বলছে তাহলে কত বছরের সুদ মূলধনের সমান হবে, সুদ মূলধনের সমান, মূলধন আমার 100 ভাগ, তো 5% হতেই আমার 10 বছর লেগে যাচ্ছে, তাহলে 100 ভাগ হতে 5 20 120 গুণ, তাহলে এদিকেও 20 গুণ, 200 বছর লেগে যাবে, ঠিক আছে। ছোটো করে স্ক্রিনটাকে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, বলছে একটি কিবোর্ড এবং একটা মাউসের দাম হচ্ছে 3600 টাকা যদি কিবোর্ডের দাম মাউসের 7 গুণ হয়। কিবোর্ড আর মাউস, বলছে কিবোর্ড যদি মাউসের 7 গুণ হয়, মানে টোটাল 8 ভাগ, 8 ভাগের মান হয়ে যাচ্ছে 3600। তো কী বলছে কিবোর্ডের দাম 7 ভাগের দাম, তো 8
8 4 32, 4 0 8 5 40, এটা একটু 450। আমার মতে 7 ভাগ না বের করে 1 ভাগ মাউসটা বের করলে বেশি ইজি হতো। মাউস বের করে নিচ্ছে, তাহলে কত হবে 450, ক্যালকুলেশন করতে হবে না। 3600 থেকে 450 বাদ, এটা মাউসের দাম হয়ে গেল, এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 3150, এটাই হবে কিবোর্ডের দাম। তাহলে 7-এর ক্যালকুলেশন করলে কি আমার গুণ করতে হতো, তো গুণটাকে বাইপাস করে দিলাম। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কী বলেছে, খুব ভালো অঙ্ক। পাওয়ার নেগেটিভ দেওয়া আছে, যে কোনো সংখ্যার পাওয়ার যদি হয় তাহলে সংখ্যাটা যার পাওয়ার আছে সে উল্টে যায়, ঠিক আছে। তো 1/3 পাওয়ার কত আছে, -3। যদি তোমাদের দেখতে অসুবিধা হয় আমি একটু বড়ো করে দিই পেজটাকে। যদি কোনো সংখ্যার পাওয়ার মাইনাস চলে আসে তার মানে কী করতে হয়, তখন ওই সংখ্যাটাকে যার পাওয়ার আছে তাকে উল্টে দিতে হয়। তো 1-এর 3কে উল্টালে 3 হয়ে যাবে, তো 3-এর পাওয়ার হয়ে যাবে -3, মাইনাসের জন্যই তো উল্টালো, তো মাইনাস বাদ হয়ে যাবে। 1-এর 5-এর পাওয়ারে মাইনাস আছে মানে 1-এর 5টা উল্টে যাবে, 5 হয়ে যাবে, 5-এর পাওয়ার 4। 1-এর 15, তো এটা 15 হয়ে যাবে, পাওয়ার 2। তো 3-এর কিউব মানে 27, এটা 125, আর এটা 225। মানে যদি আমরা দেখি এটার অ্যান্সার কত হবে, 5 5 10, 7 17, 7 দিয়ে আসবে কিছু, 7 দিয়ে দুটো আছে, তো 300-র কাছাকাছি 7 দিয়ে ভুল হচ্ছে কোথাও নাকি। 3-এর কিউব 27, 5-এর পাওয়ার 4 আছে না, 125 তো হবে না, এটা 5-এর কিউব করে দিয়েছে 625। এবার 600 200 800, 850, 877। 7 নম্বর কোশ্চেন বলছে, একজন ওষুধ ব্যবসায়ী তার জিনিসপত্র 22% ক্ষতিতে বিক্রি করছে, ঠিক আছে। 22% ক্ষতিতে বিক্রি করছে মানে 100 টাকার জিনিস 22% ক্ষতি, মানে 22 কম, মানে 78 টাকায় বিক্রি করছে। কিন্তু আবার জিনিস কম দিয়ে দিচ্ছে 35%, মানে 100 গ্রামের জায়গায় দিচ্ছে কত গ্রাম, 100 গ্রামের জায়গায় দিচ্ছে 65 গ্রাম। তো এটা তো পরিমাণের কথা বলছে না, পরিমাণ আর দামের কোন সম্পর্ক হয়, পরিমাণ আর দামের ব্যস্ত সম্পর্ক হয়। তো এটাকে যদি আমরা দামের দিক থেকে দেখি তাহলে 65 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করছে, এটা বোঝাবে, ঠিক আছে। এই দুটাকে যদি এই যে মিশ্র অনুপাত, এটা কেটে যাবে, 65:78, মানে এই দুটোকে যদি একসঙ্গে কম্বাইন করে আমরা বলি তো এটাই বোঝাচ্ছে যে 65 টাকার জিনিসটাকে তার মানে ও 78 টাকায় বিক্রি করছে, মানে 13 টাকা প্রফিটে বিক্রি করছে। 13/65 ইন্টু 100, 13 5 65, 5 20 100, মানে 20%-এর প্রফিট, ঠিক আছে। 8 নম্বর কী বলছে, 8 জন পুরুষ 12 জন মহিলা কোনো কাজ 4 দিনে করছে, ঠিক আছে। 6 জন পুরুষ 14 জন মহিলা 5 দিনে, ঠিক আছে, ওই কাজটা 5 দিনে করছে, তাহলে 20 জন মহিলা কত দিনে কাজটা করবে, তো ইকুয়াল দেওয়া আছে, ঠিক আছে। গুণ করে নিচ্ছি, 8 4 32টা পুরুষ, 12 4 48টা মহিলা, 6 5 30টা পুরুষ, 14 5 70টা মহিলা। যদি পুরুষগুলো বিয়োগ করি 2টা পুরুষ, আর যদি মহিলাগুলো বিয়োগ করি 70 থেকে 50 22, তাহলে মেল ইস টু ফিমেলের এফিসিয়েন্সি বেরিয়ে যাবে 22:2, মানে 11:1, ঠিক আছে, 11:1। তো এটা হচ্ছে এফিসিয়েন্সি। এবার টোটাল ওয়ার্ক বের করতে হবে, যে কোনো এক সাইডে বসাবো, হয় আমরা এই সাইডে বসাবো, আর না হলে আমরা এদিকে বসাবো, যেদিকে ইচ্ছা, ঠিক আছে। তো আমি প্রথমটাতেই বসাচ্ছি, যে কোনো এক সাইডে বসালে হবে, আবার বলছি। তো 8টা পুরুষ 12টা মহিলা, এদের 4 দিনের কাজ, 4 দিনের কাজ। তো 8টা পুরুষ, 8 এখানে বসে যাবে 11 এর জায়গায়, আর এর জায়গায় কত বসে যাবে 1। তো 8 × 11 মানে 88, আর 12 × 1 মানে হচ্ছে কত 12, ওটাকে আবার 4 দিয়ে গুণ, তো 88 আর 12 100, 100 × 4 400। এই কাজটা করবে 20টা মহিলা। 20টা মহিলা মানে 20 মহিলার মানে 1, মানে 20 ইউনিট কাজ হবে ওদের দ্বারা একদিনে, কিন্তু 400 ইউনিট কাজ করাতে হবে। তো 400/20 মানে 20 দিন লাগবে, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন বলছে, বুক সেলফের চিহ্নিত মূল্য হচ্ছে 3100 টাকা,
ক্রয় মূল্যর থেকে 25% বেশি, যেটা ক্রয় মূল্য থেকে মানে চিহ্নিত মূল্যটা কেমন, তো বলছে ক্রয় মূল্যর থেকে 25% বেশি, ঠিক আছে। এই ক্রয় মূল্যের ব্যাপারেই এখানে বলছে যেটা যা বলছে আবার কি চিহ্নিত মূল্যের উপর 12% ছাড় দিচ্ছে, তার মানে সিপি, এসপি আর এমপি। তো ক্রয় মূল্যটা 25% বেশি, তাহলে চিহ্নিত মূল্য 25% বেশি, তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তো 25% বেশি মানে 125 টাকায় সেল করা হচ্ছে, তারপর দিচ্ছে এর উপরে 12% ছাড়। তো যদি এখানে আমরা 12% ছাড় ক্যালকুলেশন করি তো কত হবে, সাইডে করে নিচ্ছি, 12/100, হ্যাঁ 25 দিয়ে কেটলাম 4 আর 25 দিয়ে কেটলাম 5, 4 আর 12 3, তার মানে 15 টাকার ডিসকাউন্ট। 15 টাকার ডিসকাউন্ট মানে 110 টাকায় সেল হচ্ছে। তো প্রফিট কত হচ্ছে, 100 টাকায় 10 টাকা প্রফিট, 100 টাকায় 10 টাকা প্রফিট মানে 10%-এর প্রফিট। ওই 3100 কোনো কাজে নয়। 10 নম্বর বলছে সচিনের বেতন প্রথমে 16% কমে গেছে, তারপরে 10% বাড়ানো হয়েছে। তো প্রথমে 16% কমে গেল, হ্যাঁ আমরা এক্স ওয়াইয়ের সূত্র দিয়ে করবো। 16% কমে গেলো, -16, তারপরে 10% বাড়ালো, +10, এবার এই দুটো গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস, 16 × 10/100 হয়ে যায়, 0 0 কেটে গেল, এটা হয়ে গেলো -6, আর এটা হয়ে যাবে -1.6 -7.6, ঠিক আছে, 7.6। এবার বলছে প্রথমে প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত। তো আমার মতে তো তোমাদের মানে মুখস্থ থাকা উচিত, হ্যাঁ, প্রথম 10টা মৌলিক সংখ্যার গড় কত, প্রথম 20টা মৌলিক সংখ্যার গড় কত, হ্যাঁ এইভাবে মুখস্থ থাকা উচিত। কিন্তু যদি না থাকে তো এমন না যে বের করা যাবে না। প্রথম 10টা, তো প্রথমটা হচ্ছে 2 মৌলিক সংখ্যা, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপর 11, 13 কোটালো 3, 3 6 13, তারপর 14 15 17, তারপর 19, 3 6 আর 23, তারপর 29, 10টা গেল। এই সবটা যদি যোগ করো তো কত আসবে, 129, ঠিক আছে। কিন্তু গড় চেয়েছে, 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যার গড় 10 দিয়ে ভাগ 12.9, ঠিক আছে, আমার মনে আছে এটাও 129 বলে করে দিয়েছে। হ্যাঁ খুব ইন্টারেস্টিং কোশ্চেন। বলছে এটার মান করতে হবে, দেখো গুণ করতে তো বলছে না ওরা, কারণ ওটাই রেখে দিয়েছে, গুণ তো করেনি, সংখ্যা বের করেনি, ওই গুণ আকারেই আছে, সবটাই গুণ আকারেই আছে, ঠিক আছে, সবটাই গুণ আকারে আছে। তো কী বলছে, শুধু দেখো দশমিক চেঞ্জ করে দিয়েছে, তো আমাদেরকে দশমিক খুঁজতে হবে যে কটা দশমিক আছে, এখানে 4টাতে দশমিক আছে, এখানে একটাতে আর এখানে একটাতে, টোটাল 6টাতে দশমিক আছে। আর এখানে যদি আমি দেখি 4 2 6 8টা হয়ে যাচ্ছে, তো এটা হবে না। 4 3 7 হবে না। 3 3 6 কটা ছিল আমাদের, 4 2 6 নাকি, হ্যাঁ তবে এটাই নাকি, এখানে দেখিনি একবার, 2 3 4, এটা হচ্ছে ওটাই, সি নম্বর অপশন। 13 নম্বর কোশ্চেন বলছে এক্স এবং 272-এর গড় সমানুপাত। গড় সমানুপাত মানে হচ্ছে মধ্য সমানুপাত, ঠিক আছে, মধ্য সমানুপাত কত আছে 68, মানে এক্স মধ্য সমানুপাত 68 আর তৃতীয় সমানুপাত 272, হ্যাঁ। তো মধ্য সমানুপাতে মাঝখানের টার্মটা দুবার ইউজ হয়, 68 দেন 68 আর দেন 272, আর আমরা জানি এটা পেয়ার হয় আর এটা পেয়ার হয়। তো যদি এটা 8 ইউনিট ডিজিট দিয়ে করার চেষ্টা করছি, যদি হয়ে যায়, কারণ সবটার ইউনিট ডিজিট আলাদা আছে, মানে চান্স কি আর বেরিয়ে যাবে। 8 8 64 4, তাহলে 2-এর সঙ্গে যাকে গুণ করলে 4 হয়, 2-এর সঙ্গে 7 গুণ করলে 2 7 14, একদম, তাহলে 17 হবে। এটা 17, ক্যালকুলেশন করতে হলো না, তোমরা ক্যালকুলেশনও করতে পারো, 68 × 68/272, তাও হয়ে যাবে, হ্যাঁ। আমি ইউনিট ডিজিট দিয়ে মিলে দিই যে 2-এর সঙ্গে কত গুণ করতে গেলে 14 আসবে, কারণ ওটাতে 4 আসছে, মানে এটাতেও 4 আসতেই হবে। বলছে মনোজের কাছে 300 লিটার তেল, কেমন তেল বলছে, এ টাইপের, হ্যাঁ 300 লিটার তেল এ আর 274 লিটার তেল বি আছে। বলছে এই একই ধরনের বেশ কয়েকটি পাত্রে 2 ধরনের তেল এমনভাবে রাখতে হবে, বলছে একই রকমের পাত্র নিতে হবে যেটাতে 2 ধরনের তেল রাখবে, এমনভাবে রাখবে যাতে এক ধরনের তেল, মানে বলছে প্রতিটি পাত্রে এক ধরনেরই তেল থাকে,
মানে এমন না যে কোনো পাত্রে এ নম্বর তেল আর 2 নম্বর তেল, এ আর বি নম্বর তেল মিক্স হয়ে গেছে, এরকম চলবে না। প্রত্যেকটা পাত্রে একই টাইপের তেল থাকবে, ঠিক আছে। মনোজের ব্যবহৃত প্রত্যেকটা পাত্রের সর্বোচ্চ আয়তন কত হবে, ঠিক আছে। ওর কাছে যেটা পাত্র আছে তার সর্বোচ্চ আয়তন কত হবে। তো দেখি এটার ক্ষেত্রে কী করতে হয়, গোসাগু করতে হয়। সব থেকে বড়ো মাপের যেটা হবে, সবচেয়ে বড়ো গোসাগু, গরিষ্ঠ মান 2 দিয়ে 100, আর 2 দিয়ে 13 2 26 7, আর যাচ্ছে, আর যাবে কিছু দিয়ে যাবে না, 137 তো আসছে না, তাহলে 2। অনেক সময় পাত্রের সংখ্যা জিজ্ঞাসা করে নিই, তখন তো আমাকে কী করতে হবে, 2 দিয়ে 2টাকে ভাগ করতে হবে, যেটা অলরেডি ভাগ হয়েই আছে এখানে 100 আর 137। তখন পাত্রের সংখ্যা যদি জিজ্ঞেস করতো, তাহলে যেটা সব থেকে বড়ো মাপ পাচ্ছি আমরা, যেটা গোসাগু পাচ্ছি, সেটা দিয়ে ভাগ করে নিতে হবে। ভাগ করে নিয়ে যত আসবে সেই দুটা যোগ, এই অঙ্কের ক্ষেত্রে 237 হয়ে যেত। 15 নম্বর কোশ্চেন কী বলছে, 350 টাকা বার্ষিক 20% সুদে হারে 15 বছরের জন্য ধার করা হয়, তাহলে সরল সুদ নির্ণয় করো, ঠিক আছে। 20% হারে 15 বছরের জন্য যদি রাখি, তো প্রত্যেক বছর 20% করে 15 বছরে 300% সুদ পেয়ে যাবো আমরা। কার 300%? যত টাকা রেখেছি 350 টাকার 300%। পার্সেন্টেজে 2টা শূন্য বাদ হয়, 2টা শূন্য বাদ, তাহলে এটা গুণ করতে গেলে 1050, তাহলে সুদ হবে কত? 1050। 16 নম্বর কোশ্চেন কী বলেছে, একটা পর্যবেক্ষক এত 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 এর গাণিতিক পর্যবেক্ষণ এতগুলো পর্যবেক্ষণ আছে, তার গাণিতিক গড় চেয়েছে। গাণিতিক গড় মানে হচ্ছে গড়, একই কথা। 28 + 31, যদি আমি এভাবে যোগ করি না, আমি যোগ কীভাবে করি দেখাই তোমাদের। 31 40 63 57 37 34 70। আমি যদি থাকতাম তাহলে এই সিচুয়েশানে কী করতাম, 9টা সংখ্যা আছে না, 3 3 6 3 9টা সংখ্যা আছে। তো এটা অবভিয়াসলি যেহেতু পূর্ণ সংখ্যায় ভ্যালু দিয়েছে, তাহলে 9 দিয়ে তো ভাগ যাবেই। তার মানে যেটা আসবে সেটা কত দিয়ে গুণ করতে গেলে, 9কে কত দিয়ে গুণ করলে এই যোগফলটা আসবে, সেটা শুধু বের করার চেষ্টা করতাম। কী করতাম, আমি ইউনিট ডিজিট বের করতাম। তো 9কে কত দিয়ে গুণ করলে ওই ইউনিট ডিজিটটা আসছে দেখতাম। কিন্তু এই ক্ষেত্রে না ওই জিনিসটা করা যাচ্ছে না, কারণ দুটো সেম আছে, 1 আর 1। দেখাচ্ছি কেন হবে না। 8 একে 9, 7 3 10 19, 19 19 আর 11, 19 আর 11 হয়ে যাচ্ছে 30, 30 আর 9 39, 9। আর 9কে দিয়ে যদি ভাগ করি, মানে 9কে 1 দিয়ে গুণ করলে 9 চলে আসবে, আর 1 দিয়ে, দুটো অপশন আছে, তো আমি কনফার্মেশন পাচ্ছি না, তো আমাকে যোগ করতেই হবে, ঠিক আছে। তো এটা যোগ করে কত হয়েছিল, 39 হয়েছিল। তো 3 ছিল এখানে আমার হাতে, 5 5 10 10 20 20, আর এখানে 30 30, আর এদিকে 12, 30 আর 12 হয়ে গেল 42, 42 আর 3 45, 359। এটাকে 9 দিয়ে ভাগ করলেই গড় পেয়ে যাব, তো কত হয়ে যাবে 51, ঠিক আছে। ইউনিট ডিজিট যদি চারটার আলাদা থাকতো তাহলে এত কিছু করার দরকার হতো না, ইউনিট ডিজিট দিয়ে আমাদের অ্যান্সার বেরিয়ে যেত। যাই হোক, 17 নম্বর কোশ্চেন কী বলছে, বার্ষিক 4% হারে 2 বছরের জন্য এত টাকা জমা রাখতে গেলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। একদম সহজ জিনিস। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যদি পার্থক্য চাই, তাহলে পার্সেন্টেজটাকে দুবার অ্যাপ্লাই করে দেবো, তাহলে হয়ে যাবে 4/100 আর 4/100, ঠিক আছে। 2টা শূন্য কেটে গেল। আমরা জানি 2টা শূন্য আসছে মানে 2টার আগে পয়েন্ট হবে, সবটাতেই 2টার আগে পয়েন্ট আছে, ঠিক আছে। ইউনিট ডিজিট বের করার চেষ্টা করেছি, 4 4 16, 6 6 7 42, 2 শেষে 2 এখানে, শেষে 2 এখানে, শেষে সবটাতেই শেষে 2 আছে। 2 এর আগেও কি সেম আছে, 4 3 1, 2 এর আগে সেম না, তো আমরা ওটা করবো। তার মানে 2 এর আগের ডিজিটটা বের করে নিলে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, 4 4 16, 177কে 16 দিয়ে গুণ করতে হবে, তারপর ভাগ করতে হবে। তো আমরা সম্পূর্ণ গুণ করবো না, শুধু শেষের 2টা ডিজিট বের করবো, 2টা ডিজিট আলাদা আছে। 7 6 42 2 হাত থাকলো 4, আর 7 6 42, 42 আর 4 46, 2টার বেশি লাগবে না আমাদের, বাস হয়ে গেল কাজ। 7 2 7 6 13, তাহলে 3 32, এই যে এটা 32। তার মানে এখানে আসবে গুণ করতে গেলে 2832/100, তার মানে 28.32 হবে আমাদের অ্যান্সার। 17 নম্বর হয়ে গেল। 18 নম্বর কোশ্চেন, যদি প্রতিটি অজানা সংখ্যা থেকে 3 বার 24 বিয়োগ করা হয়। কোনো একটা অজানা সংখ্যা আছে, জানি না কোনো অজানা সংখ্যা আছে,
সেটা থেকে যদি 3 বার 24 মানে 72, 24 3 72, 72 যদি বিয়োগ করা হয় তাহলে কত হয়ে যাবে? 258 হয়ে যাবে। ঠিক আছে, 258 হয়ে যাবে। তো বলছে সংখ্যাটি কত, এটা আমি এক্স ধরে নিয়েছি, না ধরলেও হতো। এটা -72 এর সাথে প্লাস হয়ে যাবে 258 প্লাস 72 মানে যোগ করলে কত হয়ে যাবে? 330। তাহলে সংখ্যাটা কত? 330। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন। দেখো একটা জিনিস বলে রাখি, আমি নতুন একটা ব্যাচ শুরু করছি রেলের জন্য, রেলের এনটিপিসির জন্য রতুয়াতে। ডেট কবে থেকে শুরু করছি ডেটটাও বলে দিতাম, একটু দেখতে পাবো। ক্যালেন্ডার 30 অক্টোবর থেকে রতুয়াতে দুপুর বলছি সকাল 9টার সময় আমি ব্যাচ মানে সকাল 9টা থেকে ব্যাচ শুরু হচ্ছে এনটিপিসির জন্য। যদি কেউ আসতে চাও সেই ব্যাচে, তবে আসতে পারো। ঠিক আছে, আমার আশেপাশে লোকেশনে যারা আছো অবভিয়াসলি তারাই ভিডিও দেখছো, জানি আমি। হ্যাঁ, যাই হোক, শুরু করি। 19 নম্বর কোশ্চেন। তো বলছে অক্ষয় তার আয়ের 40% ব্যয় করছে এবং যদি সে 24,000 টাকা সঞ্চয় করে, তো 40% যদি কেউ ব্যয় করে তাহলে 60%ও সেভিং করছে। ওই সেভিংটাই হচ্ছে কত? সেভিংটাই হচ্ছে 24,000 টাকা। তো 6×4 = 4 গুণ, তাহলে ইনকাম আয় 100%। এটাও 4 গুণই হয়ে যাবে, এটা যেহেতু 4 গুণ হচ্ছে, তো এটাও 4 গুণ, 400। আর ওটা শূন্য লাগিয়েছে, 240 উপর 2টা শূন্য, তো আমরা 2টা শূন্য লাগিয়ে দেবো। যদি এত কিছু করার দরকার পড়ে না, যখনই দেখে নিলাম 60%-এর 4 গুণ আছে, তো 100-র 4 গুণ 400 একটা দিয়েছে। 20 নম্বর কোশ্চেন। বলছে 1 টাকায় 7টা লেবু কিনেছে, আর 40% লাভে যদি বিক্রি করতে চাই তাহলে 1 টাকায় কতগুলো বিক্রি করতে হবে? ঠিক আছে, 40% লাভে বিক্রি করতে চাইছে, তো দামের দিক থেকে দেখতে গেলে 100 টাকার জিনিস 140 টাকায় বিক্রি করছি, মানে 5 টাকার জিনিস 7 টাকায় বিক্রি করছি। কিন্তু দাম তো জানতে চাইছে না, ওরা জানতে চাইছে পরিমাণ। তাহলে পরিমাণের দিক থেকে কী যাবে? 7 টাকার জিনিস 5 টাকা, মানে 7টার জায়গায় 5টা বিক্রি করতে হবে আমাকে। কিনছি কটা? 7টাই কিনছি, তো 7টার জায়গায় বিক্রি কটা করতে হবে? 5টা। 7টা কিনবো এক দামে, ওই দামেই 5টা বিক্রি করবো, তাহলে 21 নম্বর কোশ্চেন। বলছে আমানকে এত ঘন্টায় এত কিলোমিটার দূরত্ব যেতে হবে, 5/7 অংশ সময়ের মধ্যে ওই দূরত্বের 2/3 অংশ অতিক্রম করেছে, তাহলে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করতে, সঠিক সময় অতিক্রম করতে তার গতিগত স্পিড। ঠিক আছে, তো টাইম বলে দিয়েছে 21 আর ডিস্টেন্স বলে দিয়েছে 387। ও কতটা টাইম ট্রাভেল করে নিয়েছে? টোটাল টাইমের 5/7 অংশ, 7 3 বার 21, তাহলে 15 ঘন্টা। আর কতটা ডিস্টেন্স? 387-এর 2/3 অংশ, তাহলে 3 দিয়ে কাটতে গেলে 3 একে 3, 12 3 36, 2 9, তার মানে কত? আমি ফালতু এগুলো বের করতে গেলাম, এগুলো তো আমাদের লাগবেই না। আমাদের 5/7 অংশ তো নষ্ট হয়ে গেছে, তো 5/7 অংশ বের করে করবো কি? আমরা 2/7 অংশ বের করবো। 7 ভাগের মধ্যে 5 ভাগ তো শেষ, তো বাকি আছে 2 ভাগ। এইটুকুটা টাইম রিমেনিং আছে আমার কাছে। রিমেনিং টাইম কত? 7 3 বার 21, তো 3 2 6। এরকম রিমেনিং ডিস্টেন্স বের করে নেব। 387, 2/3 অংশ শেষ হয়ে গেছে, অতিক্রম করে নিয়েছে, তো 1/3 অংশ পড়ে আছে, তো 12 3 36, 129 এত কিলোমিটার পড়ে আছে। তো স্পিড কত হবে? 129/6, 3 দিয়ে 2, 3 দিয়ে 4 3, তো কত হয়ে যাবে? 21 2 42, 21.5। 22 নম্বর কোশ্চেন কী বলছে? এ আর বি 25 এবং 18 দিনে কোনো কাজ করছে। ঠিক আছে, লসাগু করে নিচ্ছি। 25 × 9 225, 450 নাকি 18 90 5 25, এটা আর করার কোনো দরকার, এটাই হতো। যাই হোক, বলছে এ 4 দিন কাজ করে চলে যায়, বাকি কাজটা সম্পন্ন করতে বি এর কদিন লাগবে, এটাই চেয়েছে। তো এ কাজ করছে, কদিন কাজ করছে? 4 দিন। এক দিনে 18 ইউনিট করে করবে, তো 18 4 72, বাঁচলো কত? 450 মধ্যে 72 করে দিয়েছে, তো বাকি কাজ 80 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ওদিকে 7 বাঁচবে, 3 7 8।
এই কাজটাই করবে, কে করবে? বি করবে, বাই বি এর মান 25 দিয়ে ভাগ। ঠিক আছে, এবার এই সিচুয়েশনে অনেকে ভাগ করবে, আমার মতে ভাগ করলে হয় 25 দিয়ে ভাগ তো খুবই ইজি ভাগ ভাগই করে নিচ্ছি। তো কত বারে যাবে 25 দিয়ে? 15 বারে 375, তো 15 দিয়ে একটাই আছে, আর নিচে 25 লাগবে, তো নিচে 26 আছে, এটা হবে না, এটা 3। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেন। একটা সমবাহু ত্রিভুজ বলেছে যার এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা আছে, তাহলে এসিডির মান চাইছে। ঠিক আছে, একটা ত্রিভুজের নাম দিয়ে দিচ্ছি এ বি সি, যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা আছে, আর এসিডি এই কোণটা চাইছে। ঠিক আছে, একদম বেসিক ক্লাস 6-এর জিনিস। হ্যাঁ, এই কোণটার মান কি হয়? এই কোণটার মান বিপরীত কোণ দুটার, এই যে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। যেহেতু সমবাহু ত্রিভুজ আছে, মানে এটাও 60, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আর এটাও 60 ডিগ্রি, তাহলে এটা কোথায় যাবে? 60 100। ওই টাইপের বেসিক জ্যামিতি তোমরা এক্সামে আশা করতে পারো। ঠিক আছে, যাই হোক, 10টা সংখ্যার 10টি পর্যবেক্ষণের গড় কত আছে? 40। ঠিক আছে, দেখা গেল 50-এর পরিবর্তে ভুলবশত 33 লিখে দিয়েছে। 50-এর পরিবর্তে 33, মানে কম লিখে দিয়েছে। কত কম লিখে দিয়েছে? 17 কম লিখে দিয়েছে। তার মানে ওই 17 ওই 10 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, তখন এভারেজ বেড়ে যাবে। তো 17 যদি 10 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, তাহলে এভারেজ কত? প্রত্যেকে 1.7। কম লিখেছে তো গড় বাড়বে, তো গড় ছিল 40, বাড়বে কত? 1.7, সবাই 1.7 করে পাবে, তো 41.7 হয়ে যাবে নতুন গড়। ঠিক আছে, এটা বৃদ্ধি, কি বৃদ্ধি? গড় বৃদ্ধি। এটা কি সঠিক? 25 নম্বর কোশ্চেন। x - 1/x এর ভ্যালু যদি 4 হয়, তাহলে x কিউব, এটা একদম সূত্র মনে রাখবে তোমরা, এখনকার জন্য এটুকুই করো। a কিউব - 3a যদি এরকম থাকে, তো সরি মাইনাস থাকলে এখানে প্লাস হইবে। তো a কিউব মানে 4-এর কিউব, প্লাস 3 × 4, তাহলে 4-এর কিউব 64, আর এর দিকে 12 মানে 76। হয়ে গেল 25টা কোশ্চেন। আবার আমি নেক্সট মক টেস্ট 6-এর সলিউশন নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই, যত তাড়াতাড়ি পারবো। ঠিক আছে, তো আজকের মতো রাখলাম এখানেই।